জামাতের 1971 স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, এটা নিয়ে ফাইনাল আলাপ। জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে, সে একই অভিযোগ করে বিএনপি। আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা 1971 পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল। এই গণহত্যার জন্য জামাতই দায়ী। সেই কল্পিত অভিযোগে ফাঁসি দিছে তাদের নেতাদেরকে। সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরিয়ে আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর থেকে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কিন্তু খালেদা জিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছিল শুনেন। আমি বলতে চাই, আজকে মুজাহিদি সাইদি দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। শুনলেন তো, উনি বলছেন মিথ্যা এগুলো মামলা। আচ্ছা, মির্জা ফখরুল কি বলেছিল? আমাদের এই আলেম উলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা জামি সাহেব, জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন, তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। শুনেছেন তো, সেও বলে হাম্বা, মানে তারও ওই একই কথা। আমাদের সময় একটা বিজ্ঞাপন ছিল, এইরকম গরুকে জিজ্ঞেস করে তোমার কি কথা, সে গরু এখন চিৎকার দেয় হাম্বা, বড় সেই একই কথা। আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতেছে, ওদের নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি। এবার বলে একটা দল গণহত্যা চালাইছিল, মানে জামাত চালাইছিল গণহত্যা। শুনেন, পাকিস্তান আন্দোলন করতে মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, মুসলিম, তখন আপনাদের নেতার মোদী এটা বিরোধিতা করেছিল, ঠিক না? আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরিয়ে আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর থেকে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। জামাত নাকি রাজাকার ছিল, শুনেছেন না? গোলাম আজম রাজাকার, শুনেছেন না? গোলাম আজম রাজাকার ছিল না, পাগলা। গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব, ছিল শান্তি কমিটির মেম্বার, ছিল শান্তি কমিটির নেতা। রাজাকার ছিল প্যারামিলিটারি ফোর্স, আমাদের আনসারের মতো। তাদের ড্রেস ছিল, ইউনিফর্ম ছিল, ব্যারাকে থাকতো, রেশন ছিল, আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়ে। রাজনৈতিক কর্মী ছিল তারা, মুসলিম লীগ, জামাত না। জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল, পোশাক আশাক সহ, ওদের দাড়ি টুপি ছিল না। দেখেন, Government has organized a paramilitary force called Razakars. The Razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars are students, but many come from the militant wing of the Muslim League, who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th. They are all East Bengalis and are paid by the government direct. But no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. দেখেছেন, এই মুসলিম লীগের পুরাটাই বিএনপি ঢুকিছে। মির্জা ফখরুলের বাবাই তো মুসলিম লীগার ছিল, পাকিস্তানের মন্ত্রী ছিল। আমি কসম আমাদের বাবা মুসলিম লীগার ছিল। মির্জা ফখরুল দাবি করে তার বাবা 1971 শরণার্থী শিবিরে ছিলেন, একজন পাকিস্তানের মন্ত্রী, মুসলিম লীগ করার লোক। কেন ইন্ডিয়া পালাবে 1971-এ? তার উপরে যায় শরণার্থী শিবিরে থাকবে, চুপে চাপে মিলানো যায়? আপনার কমন সেন্স কি বলে? যাই হোক, আমরা ওইদিকে না যাই। জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায়, শান্তি কমিটি আর আলবদরে। এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায়। এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে। কে দোষী আমি সেটা ঠিক করব না, আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায়। আসেন ওই অংশটুকু একটু দেখি। আমি আলবদর বলছি বলে একটা বই আছে, একজন আলবদর ছিল, সেই লিখছে। সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ছিল সে, গ্রেপ্তার করা হইল, তারে ইন্টারোগেট করা হয়েছে, তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, কিছুই নেওয়া হয় নাই। তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো, বলতেছে আলবদর। কিন্তু আলবদর তো ধরছিলা, তারা জেলেও রাখছিলা, তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই, সে তথ্যটা ভেরিফাই করো নাই, ক্রস চেক করো নাই কেন? কার দোষ এটা? আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই,
সেখানে সাংবাদিক, বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা, এটা প্রত্যেক দিন মুক্তিবাহিনীর সদস্যরা কম করে 5টা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে। শোনেন, There are between 80 and 100,000 Mufti Bahini operating within East Pakistan. And in the last few months, they've blown up 165 bridges, large and small, have damaged 5 cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600-ton jute barge, and have blown up a power substation. And they have committed, in Dakar alone, 6 political assassinations every day. তার মানে ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে গেরিলারা। এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে। কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে, কিন্তু অনেক ক্ষেত্রেই মরিস চৌধুরীর ক্ষেত্রেই জানে। ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে। তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে, ঠিক কিনা বলেন? তারা ডেইলি 5 জন করে মারতে পারে ঢাকায়, আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে হামলা করে উদ্ধার করতে পারে না। উদ্ধার করতে না পারুক, হামলা তো করতে পারতো, কেন করলো না? ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল? এখন তো অল্প করতো মুক্তিযোদ্ধা, সবাই মিলে যদি ওইখানে হামলা করতো। দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে, ওইখানে মুজিব আসে। জহিরায়ের বোন ছিল নাফিসা কবি, তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে। এরা পান্না কাইসাল লিখে গেছে, স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই। জামাতের অনেকে বলে এরা ইন্ডিয়ানরা মারছে। এই বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে, রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয়। হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী হত্যার সাথে কারা কারা জড়িত ছিল। পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল, তো করে নাই কেন বাংলাদেশ? এটা তো এখনো করা সম্ভব, যৌথ কমিশন করে অনুসন্ধান কইরা। জামাত ইসলামকে ক্ষমতা আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে। তদন্ত হস্তক্ষেপ করা যাবে না, আন্তর্জাতিক তদন্ত হইতে হবে। বিএনপিও করতে পারে, ক্ষমতায় তো ছিল, করে নাই কেন তদন্ত? 71 নিয়ে 2টা অমীমাংসিত বিষয় আছে, জ্বলন্ত বিষয় আছে। একটা গণহত্যার সংখ্যা, কতজন মারা গেছে, কতজন শহীদ হয়েছে, আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই করে নাই। যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না, তাই করে নাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক বলে একটা উপন্যাস ছিল, ওইখানে এক ভিখারি, তার পায়ে একটা ঘা ছিল, বিভৎস ঘা, ওই ঘায়ে চিকিৎসা করতো না, কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না। তাই আওয়ামী লীগ, বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি 71 নিয়ে, কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেচা ভোটের রাজনীতি করতে পারবে না। এটাই হইতেছে আসল সত্য। এই যে বিএনপি আওয়ামী লীগের বয়ান নিজের মুখে তুলে নিছে, এই জন্য নিজের আত্মহত্যার পথে গেছে। বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে, আমার কথা না, এটা বিএনপির নেতার কথা, বড় নেতার কথা, আলতাফ ভাইয়ের কথা শুনেন। বিএনপির কিছু লোক আছে যারা আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এখন বিএনপি ঝিঝি পোকার মতো পানির দিকে ঝাঁপ দিতে যেতেছে। আগামী নির্বাচনে ভরাডুবি হইলে বিএনপির পাছা ফাইটে আওয়ামী লীগের কৃমি বাইর হয়ে আসবে পরিপুষ্ট হইয়া। বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে। বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টির ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে। এইভাবে ঠিক যেভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল, তার মধ্যে থেকে আওয়ামী লীগ বাড়াইছিল। এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা ছাড়া উপায় নাই। বিএনপি শেষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট। আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে, না হলে বিএনপি ঝিঝি পোকার পেট থেকে বাইরে হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে। এইটাকে কি আমরা হইতে দেব? কখনোই না। এইটাকে আমাদের থামাইতে হবে, বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে। এটাই জুলাই, এটাই 2024-এর বর্ষা বিপ্লবের শিক্ষা। আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।